আসসালামু আলাইকুম। আমিরুদ্দিন কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। তো আজকে বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা শুরু করছি। বাংলা প্রথম পত্রে আজকে একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম অপরিচিতা। আমি সিরিয়ালি আসতেছি, বিড়ালটা শেষ করেছি, বিড়ালের পর অপরিচিতা, এরপরে পর্যায়ক্রমে যেগুলা সিরিয়ালে থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব একাধারে। ক্লাসগুলি ইউটিউবে তোমরা ফলো করবে, ইউটিউব থেকে সংগ্রহ করবে, এবং সরাসরি যারা আছো তারা তো আছেই, তারা মনোযোগী হবে, এবং এই ক্লাসের মধ্যে থেকেই তোমাদের অনেকটা কিন্তু সলভ হয়ে যাবে। আমি খুব সুন্দর করে বারবার করে বলার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগী হবে। তো অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। সেই সেই ছোট সময় থেকে রবীন্দ্রনাথের লেখা আমরা পড়ে আসছি। রবীন্দ্রনাথ নামটা সকলের কাছে পরিচিত। তিনি বিশ্বকবি। তার সম্পর্কে একটু বলতেই হয়, যারা আমরা একটু কম জানি তারা আজকে জেনে নেই। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেছেন এবং কোথায় করেছেন, এগুলো আমাদের জানতে হবে। কি জন্য জানতে হবে? আমি আগেই বলেছি তোমাদের এমসিকিউ আছে 30 নম্বরে। 30 নম্বরের এমসিকিউ নৈর্ব্যক্তিক এগুলো থেকে থাকবে। এ কারণে ভিতরে আহ, টুকিটাকি যে বিষয়গুলো আছে সবই জানতে হবে। আর 30 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। আর রিটেন নৈর্ব্যক্তিক আলাদাভাবে পাশ করতে হবে। 30-এর মধ্যে তোমাকে অবশ্যই 10 পেতে হবে, না হলে কিন্তু তুমি ফেল করবে। তাহলে রবীন্দ্রনাথের জন্ম কত সালে এটা আমরা সবাই জানি, তারপরেও আরেকবার জেনে নেই। জন্ম 1861 খ্রিস্টাব্দের 7ই মে, ইংরেজি সাল 1861 খ্রিস্টাব্দের 7ই মে। এর পাশাপাশি বাংলা মানে বঙ্গাব্দটাও আমি বলে যাই। বঙ্গাব্দ হলো 1268। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ। 25শে বৈশাখ মানে বৈশাখ মাসে, বাংলা বৈশাখ মাসে কবির জন্ম। কোথায়? কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আমি শুরু থেকে আবার বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে, বাংলাটা হলো 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নামটা আমাদের অবশ্যই জানতে হবে। অনেকে জানি, যারা জানি না তারা আজকে জেনে নেই। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথের মাতা মাতা হলেন সারদা দেবী। বিশ্বকবি অভিধায় আমরা অলরেডি জেনেছি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। কি দেখলাম আবার বোঝার চেষ্টা করি। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা। তিনি সার্থক ভাবে ছোট গল্প রচনা করেছেন। এই ছোট গল্প নিয়ে তার একটি সংজ্ঞা আছে, সেটা কবিতা আকারেই। সেটা আমি একটু বলে শোনাই। ছোট পান, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, পথে হজেতেছে বাসি, তারি দুটাটি অশ্র জল, নাহি বর্ণনার ছটা, ঘটনার গণগটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এটা রবীন্দ্রনাথের ছোট গল্পের সংজ্ঞা, প্লাস ছোট গল্প সংজ্ঞা। এবার
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। ছোট গল্পের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর শ্রেষ্ঠ শিল্পী। তার লেখনীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে। তার লেখনীতেই, তার লেখা দ্বারাই বাংলা ছোট গল্পের উদ্ভব হয়েছে এবং বিকাশ ঘটেছে এবং সমৃদ্ধি লাভ করেছে। তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্প গুলোর সমতুল্য। তিনি যে ছোট গল্প রচনা করেছেন সেগুলো বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পগুলোর মধ্যে মানে সমান তাল মিলিয়ে আছে, সমতুল্য বলা যায়। 1284 বঙ্গাব্দে মাত্র 16 বছর বয়সে, কবির যখন মাত্র 16 বছর বয়স, তখন কত সাল? 1284। এ সময় তিনি ভিখারিণী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। মাত্র 16 বছর বয়সে ভিখারিণী এই গল্পটা রচনা করে তার লেখায় আত্মপ্রকাশ ঘটে। এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত, এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন, মৃত্যুর আগ পর্যন্ত আহ, দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড আহ, দীর্ঘ 64 বছরে তিনি অখণ্ড গল্প গুচ্ছে সংকলিত 95টি ছোট গল্প রচনা করেছেন। মানে তার জীবনে সর্বমোট তিনি রচনা করেছেন 95টি ছোট গল্প। তার বিভিন্ন সাহিত্যকর্মের মধ্যে ছোট গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। এই ছোট গল্পের সংজ্ঞাটা আমি তোমাদের পড়ে শোনালাম, এবং এই ছোট গল্পের বিকাশ ঘটেছে এই রবীন্দ্রনাথের লেখার দ্বারা। তিনি মোট 95টি ছোট গল্প রচনা করেছেন। এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরো গল্প সংকলিত হয়েছে। এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে, তার একটা গ্রন্থের নাম লিপিকা, তার আরো গল্প সংকলিত হয়েছে। সেখানে আরো গল্প সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অনেকগুলো গল্পের মধ্যে সর্বশেষ যে গল্পটি রচনা করেছেন তার নাম মুসলমানের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হলো মুসলমানের গল্প। পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে, মানে আমরা অলরেডি জানি আহ, যে রবীন্দ্রনাথের একটা জমিদারি ছিল, সে ছিলেন জমিদার বংশের ছেলে, মানে পারিবারিক জমিদারি। তার পরিবারের যে জমিদারি ছিল, সেই জমিদারি তদারকির সূত্রে, সেটা একটা দেখভাল করার সূত্রে কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালেই সেখানে তিনি কিছুদিন বসবাস করেছিলেন। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ, সেখানেই তিনি যে রচনাগুলা করেছেন তার মধ্যে ছোট গল্পগুলা সেখানে তিনি বেশি আহ প্রকাশ পেয়েছে। এ কারণে বলা যায় রবীন্দ্রনাথের ছোট গল্প রচনা স্বর্ণযুগ। কোথায়? কুষ্টিয়ার শিলাইদহে। সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময়ে রচনা করেন। সোনার তরী যে কাব্য, সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো, সোনার তরী কাব্যের যে সমস্ত কবিতাগুলি আছে সেখানে, সেগুলো ওই একই সময় রচনা করেছেন। প্রকৃতির পটে, প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতিময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে
জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশই রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ। তবে 20 শতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য, ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য ছিলেন, ঔপন্যাসিক হিসেবেও। ঔপন্যাসিক বানানটা আমরা একটু ফলো করব, কারণ ঔপন্যাসিক লিখতে আমরা অনেক সময় ভুল করে থাকি। আহ ঔপন্যাসিক লিখতে কিন্তু ঔদা লিখতে হয়। ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে তিনি যে সমস্ত উপন্যাস রচনা করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য চোখের বালি, গুড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। এটা অনেক সময় নবীর থেকে এসে থাকে, শেষের কবিতা কি, এটা লেখা হলো এই এটার রচনাটার নামই হলো শেষের কবিতা। এটা 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 শুনে আমরা বুঝতে পারি বা উপলব্ধি করতে পারি যে এরকম মনে করতে পারি যে শেষের কবিতা যেহেতু নাম তাহলে তো কবিতাই হবে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এটা কিন্তু একটি উপন্যাসের নাম। তোমার নিচে অপশন থাকতে পারে কবিতা, গল্প, উপন্যাস, নাটক, এরকম 4টা উপন্যাস অপশন থাকতে পারে। তোমার অ্যান্সারটা কি দাঁড়াবে? অ্যান্সারটা হবে উপন্যাস। আমি আবার বলছি, মানে কবির রচিত উপন্যাসগুলোর মধ্যে চোখের বালি, ঘোড়া, গুড়া, এটা কিন্তু ওই ঘোড়া না, গুড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, সর্বশেষ শেষের কবিতা। যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ। নাটক রচনার ক্ষেত্রেও রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত, আপসীন। মানে নাটক রচনার ক্ষেত্রে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অবিসংবাদিত। নাটক রচনায় তিনি তার পারদর্শিতার পরিচয় দিয়েছেন। তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো হলো রাজা, অচলায়তন, অচলায়তন, ডাকঘর, ডাকঘর, মুক্তধারা, আরেকটি আছে রক্ত করবী, রক্ত করবী। মোটামুটি তার সাহিত্যকর্ম সম্পর্কে, তার নিজের সম্পর্কে আমরা জানলাম। হ্যাঁ, এবার জানবো, মানে সংক্ষিপ্ত আকারে জানলাম তার মৃত্যুটা জানবো। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। আমরা জন্মটা জেনেছিলাম 1861। হ্যাঁ, এবার মৃত্যুটা জানলাম 1941। এটা মনে রাখার সহজ উপায় হলো, আমরা অবশ্য অনেকেই এটা জানি, মনে মুখস্থ আছে, তারপরেও যারা জানি না তাদের মুখস্থ মানে মনে রাখার সহজ উপায় আমরা মনে রাখবো, এই সংক্ষিপ্ত আকারে মনে রাখার চেষ্টা করবো। সেটা হলো জন্মটা অবশ্যই 1800, আর মৃত্যু এটা একটি বড়, এটা হবে আগে খ্রিস্টাব্দে। ইংরেজি জন্ম নিয়েছিলেন ওই একই তারিখের, শুধু মাসটা চেঞ্জ, 7ই আগস্ট। হ্যাঁ, আগস্ট, শোকাবহ আগস্ট আমরা মনে রাখি, যেমন 15ই আগস্ট জাতীয় শোক দিবস, সেরকম এটা হলো 7ই আগস্ট। মনে রাখার চেষ্টা করবো। মনে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এবার বাংলাটা আমরা জানবো। 1348, জন্মটা হয়েছিল 1268, আর মৃত্যু হলো 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। শ্রাবণ, শ্রাবণ মাসে কবি মৃত্যুবরণ করেছিলেন শ্রাবণ মাসের 22 তারিখ। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটেন। তার জন্য যেখানেই জন্ম
হয়েছিল, তার মৃত্যুটাও সেখানেই। হ্যাঁ, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতেই কবির মৃত্যু হয়। তো অপরিচিতা গল্পটি, এই গল্পে ঢোকার আগে কিছু কথা বলে নেই। এই কবি এই রচনায় এই গল্পের কাহিনীটা খুবই মজার, একটি সিনেমার মতো কাহিনী। শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষিপ্ত আকারে লেখা, খুবই সুন্দর করে বুঝিয়েছেন আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো গল্পে ঢোকার আগে আমাদেরকে আরো জানতে হবে, এখানে পাঠ পরিচিতি আছে, সেটা আমরা একটু জেনে নেব। পাঠ পরিচিতির মধ্যে কি কি বলা আছে আমরা একটু, জানার চেষ্টা করি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় প্রমথ চৌধুরীর সম্পাদিত মাসিক সবুজপত্র পত্রিকার 1321 বঙ্গাব্দের 1914 কার্তিক সংখ্যায়। এই অপরিচিতা রচনাটি প্রথম প্রকাশিত হয়। এটা কয়েকবার প্রকাশিত হয়, তার মধ্যে যে প্রথম যে প্রকাশিত হয়েছিল সেটা হয়েছিল আহ প্রমথ চৌধুরী রচিত সম্পাদিত একটি পত্রিকা ছিল, মাসিক সবুজপত্র। তার মানে মাসে এটা একবার বের হতো, মাসিক সবুজপত্র নামে একটি পত্রিকা। সম্পাদক ছিলেন আহ প্রমথ প্রমথ চৌধুরী। উল্লেখযোগ্য লেখক প্রমথ চৌধুরী। সবুজপত্র এই পত্রিকার কত তারিখে? 1321 বঙ্গাব্দের, 1321 বঙ্গাব্দের 1914, 1914 কার্তিক সংখ্যায়। ওই সংখ্যাটার নাম ছিল কার্তিক সংখ্যা, 1914। এটি প্রথম গ্রন্থভুক্ত হয় রবীন্দ্র গল্পের সংকলন গল্প সপ্তক এ, এবং পরে গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে 1927। অপরিচিত গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে, এই গল্পে ঢুকলেই বুঝতে পারবে যে এখানে নায়িকা আছে, একজন নায়িকা। এই গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে, মানে অপরিচিতা যে এক- এটা একটা বিশেষণ। এই বিশেষণের আড়ালে, মানে যাকে নিয়ে এই অপরিচিতা অপরিচিতা একটা ভাব বা এটা আড়ালে যে নারীর কাহিনী কাহিনী বর্ণিত হয়েছে, হ্যাঁ, আর যে বলিষ্ঠ ব্যক্তিত্বের নারীর অধিকারী কাহিনী বর্ণিত হয়েছে, তার নাম কল্যাণী। মানে আমরা নায়িকার নামটা অলরেডি জেনে গেলাম। এই গল্পের নায়িকার নাম কল্যাণী। কল্যাণীর বানানটা হলো মূর্ধন্য দেয়, শেষের নটা মূর্ধন্য, এখানে উচ্চারণটা হয় কল্যাণী। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে। এটা যে সময় লেখা রচনাটি, ওই সময় তো যৌতুক প্রথা নিয়ে বিভিন্ন আহ বিভিন্ন সামাজিক আহ, অসঙ্গতি ছিল ওই সময়। এই এই যৌতুক প্রথার জন্য দেখা গেছে অনেক আহ আহ মেয়েদের বলি হতে হতো, সেরকম একটি কাহিনী। এখানে একটু একটু পার্থক্য আছে। এখানে আমরা গল্পে ঢুকলে বুঝতে পারবো যে এখানে নারীর অধিকারটাকে একটু আহ জোর দেওয়া হয়েছে এখানে। অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতিপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু এই গল্পেই প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। মানে রবীন্দ্রনাথ এই গল্পেই, তিনি যে আগে কিছু কিছু গল্প রচনা করেছেন, যেমন বিলাসী, হৈমন্তী, সেখানে সেখানকার থেকে এখানে একটু ভিন্ন। ভিন্নটা কি? নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধ এখানে প্রকাশ পেয়েছে। এই গল্পে পিতা শম্ভুনাথ, এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র স্বতন্ত্র ভিক্ষা ও আচরণের সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। আমরা জানলাম কি
নায়িকার নাম কল্যাণী। এই কল্যাণীর বাবার নাম কি? শম্ভুনাথ সেন। এই কল্যাণীর বাবার নাম শম্ভুনাথ সেন। যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছেন এই বাবা। পিতার বলিষ্ঠ প্রতিরোধ, পিতা কিন্তু বলিষ্ঠ ভাবে প্রতিরোধ করেছেন, তিনি আপোস করেন নাই। এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় হৃদ্য ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। গল্পটি কিন্তু সার্থক। কেমনে সার্থক? পিতার বলিষ্ঠ প্রতিরোধ। পিতা কিন্তু নায়ক, আমি সংক্ষিপ্ত আকারে বলে নেই। নায়কের নাম অনুপম, তার বয়স 27। এই নায়ক, সে এমএ পাশ করা একটি ছেলে। সে নিজের বুদ্ধিতে, নিজের ক্ষমতায় কিছুই করতে পারে না এই গল্পে। তার সবকিছুই করে থাকেন তার মামা। তার মামা সবকিছুই করে থাকেন। তিনি যা বলেন অনুভব সেটা শুনতেই বাধ্য। আহ, একটা পর্যায়ে দেখা গেল যে ওদের বিয়ে ঘনিয়ে আসে, বিয়ের অনুষ্ঠান থেকে ওদেরকে চলে আসতে হয়, অনুপমকে চলে আসতে হয়। তার মানে মেয়ের বাবা যে শম্ভুনাথ সেন, তিনি এই বিয়েটা ভেঙে দেন। এবং এই অন্যায়ের সাথে কিছু অন্যায় করে থাকে তারা। আহ অনুপম এবং অনুপমের মামা, এদের ফ্যামিলি কিছু অন্যায় করে থাকে। অন্যায়টা আমরা জানবো গল্পে ঢুকলেই। এই অন্যায়ের সাথে আপোস করেন নাই, এই কারণেই বিয়েটা শম্ভুনাথ সেন ভেঙে দেন। সে কথাগুলো এখানে বলা হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় হৃদ্য ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। গল্পটা সার্থক হয়েছে। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। অপরিচিতা উত্তম পুরুষের জবানিতে লেখা গল্প। গল্পের কথক অনুপম। কথক মানে কি? যে বলতেছেন, বক্তা। তিনি কে? অনুপম, মানে নায়ক নিজেই। যুদ্ধ সংলগ্ন 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও, মানে এম পাস করেও ব্যক্তিত্বহিত পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। মানে যে কথাটা আমি বলেছিলাম যে অনুপম আহ পুতুলের মতো, কাঠের পুতুলের মতো, সে কিছুই বলতে পারে না। তার পরিবার যেটা করছে তাকে সেটাই মেনে নিতে হয় মাত্র। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কুল সংলগ্ন শিশু মাত্র। তার ওই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননা কালে, তার ওই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননা কালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। যে মুহূর্তে বিয়েটা ভেঙে দিলেন শম্ভুনাথ সেন, তার মেয়েটাকে কল্যাণীকে কন্যা সম্প্রদানে, মানে সম্প্রদানে অসম্মতি করেন, মানে বিয়েটা ভেঙে দেন, ওই সময়টাই শীর্ষ মুহূর্ত। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে ব্যঙ্গার্থে জানিয়েছে, মানে ব্যঙ্গ করে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংগঠনের কথাটি। সেখানে যে অঘটন ঘটেছিল বিয়ের দিন এই কল্যাণীর বাড়িতে, সোমনাথ সেনের বাড়িতে, সেই অঘটন সংগঠনের কথাটি ব্যঙ্গ করে জানিয়ে দিয়েছে। বিয়ের লগ্ন যখন প্রস্তুত বিয়ের লগ্ন যখন প্রস্তুত, হিন্দু সম্প্রদায়ে এটা আছে, আমরা জানি যে বিয়ের লগ্ন যখন প্রস্তুত, তখন
কন্যার লগ্ন ভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে এখন আমরা এটা বিশ্বাস করি, কন্যার তারা জোরদার ছিল, আরো বেশি বিশ্বাস করত। ওই সময় লগ্ন ভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে, মানে সেগুলা তারা না মেনে, হ্যাঁ, করে সোমনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। মানে সোমনাথ সেন সেগুলাকে তুচ্ছ করেছে, সেই বিয়ের লগ্ন ভ্রষ্ট হচ্ছে, এই হচ্ছে, এগুলা তিনি মাথায় নেন নাই, এগুলা ভাবেনি নাই। তার একটাই কথা ছিল যে যে ছেলে এমএ পাস করেছে, তার নিজের স্বাধীনতা বলতে কিছু নেই, এই অযোগ্য মূর্খ ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব না। কর্মীর ভূমিকায় বলিষ্ঠ রূপের শেষাংশে, এই গল্পের শেষের দিক দিয়ে শেষাংশে কল্যাণীর শুচি শুভ্র আত্মপ্রকাশও ভবিষ্যতের নতুন নারীর আগমনীর ইঙ্গিতে পরিসমাপ্ত। কল্যাণীর বাবা যে ভূমিকা নিয়েছিল, সেটা পরবর্তীতে নারীদের আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প। তার মানে কে? অনুপম। অনুপমের মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবক, যার কোনো ব্যক্তিত্ব বলে কিছুই নেই, সেই যুবকের স্বীকারোক্তির গল্প। তার পাপ স্থালনের অকপট কথামালা। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। এই অনুপমের অকপট কথামালা আর ভূমিকাহীনতার কারণেই এই অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণী অসামান্য হয়ে উঠেছে। তারে মানে এই নায়কের ভূমিকা না থাকে, নায়িকার ভূমিকায় ওই সময় অসামান্য হয়ে উঠেছিল। গল্পটিতে পুরুষ তত্ত্বের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে। গল্পটিতে পুরুষ তত্ত্বের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, পুরুষের যেমন অমানবিক আচরণ স্ফুরণ ঘটেছে, অমানবিকতা ঘটেছে, পুরুষরা যেমন মানে নারীদের প্রতি যে অমানবিক আচরণ করেছিল ওইখানে যা প্রকাশ পেয়েছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও, নারীর যে প্রশস্তিটা এখানে ওই মুহূর্তেও কীর্তিত হয়েছে। তো আমরা সংক্ষিপ্ত আকারে বিষয়গুলা বুঝলাম। আমি গল্পের কিছু কিছু মেন পয়েন্ট আমি তুলে ধরেছি। আর মাত্র কয়েক মিনিট সময় আছে আমার হাতে। নেক্সট ক্লাসে এই গল্পের ভেতর আমি ঢুকে যাব এবং গল্পটা সুন্দর করে ফার্স্ট টু লাস্ট আমি বোঝানোর চেষ্টা করব। যেমন তোমাদের হয়তো বা আগ্রহ জাগতে পারে যে কি এমন ঘটনা ঘটেছিল ওই দিন যে কারণে মেয়ের বাবা মানে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন বিয়েটাই ভেঙে দিলেন। তার দুই একটা পয়েন্ট আমি আজকে বলে যাই। যেমন বিয়েটা শুরু হতেছে এই অনুপম বরযাত্রী নিয়ে এই বর বেশে বিয়ে করার জন্য কল্যাণীদের বাড়িতে যায়। এই অনুপমের মামা এমন একজন মানুষ যিনি কাউকেই অত বিশ্বাস করতে পারে না। তার মনে সব সময় সন্দেহ থাকে যে তিনি মনে হয় ঠকতেছেন, তাকে কেউ ঠকাবে, এরকম। আর অনুপমের মামা মামা তিনি এই অনুপমের পরিবারে বলা যায় ভাগ্য দেবতার
প্রধান এজেন্ট, তিনি তাদের মানে ভাগ্যটা পরিবর্তন করবে এরকমটাই মেনে নেয় বা ধরে রাখে অনুপমরা। এখন এই অনুপমের মামা এই শম্ভুনাথ সেন তার মেয়েকে বিয়ে দিবেন, কেমন গহনা দিবেন সেটা পরীক্ষা করার জন্য শেখরা নিয়ে যান। শেখরা মানে কি? স্বর্ণকার। এর শব্দ অর্থগুলো আমরা ফলো করব। এই শব্দ অর্থের মধ্যেও দেখবা যে এখানে দেওয়া আছে, শব্দ অর্থের মধ্যে এই শেখরা কথাটা উল্লেখ আছে। শেখরা শব্দের অর্থটা হলো স্বর্ণকার, সোনার অলংকার প্রস্তুতকারক। এই শেখরাকে নিয়ে যান, এই কারণেই নিয়ে যান যে মেয়েকে কেমন গহনা মানে কেমন স্বর্ণ, 1 নাম্বার না 2 নাম্বার স্বর্ণ দিয়ে মেয়েকে শম্ভুনাথ সেন বিয়ে দিবেন, আমাদের হাতে তুলে দিবেন, সেটা আমরা পরীক্ষা করে দেখব। তোমরা চিন্তা করে দেখো, একজন মানুষের মন কতটুকু ছোট হলে এরকম একটা চিন্তা ভাবনা করতে পারে যে বিয়ের অনুষ্ঠানে এতগুলা আহ মানুষের সামনে সে মেয়ের শরীর থেকে গয়নাগুলো খুলে এনে সবার সামনে সেগুলো পরীক্ষা করবেন। এবং এই গল্পে তাই ঘটে। তিনি কিন্তু পরীক্ষা করেন অনুপমের মামা। ওই সময় কষ্টে শম্ভুনাথ সেন, কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন অনুপমকে ডেকে আনেন। এনে সেই অনুপমকে জিজ্ঞেস করেন যে তোমার মামা যে সব করতেছেন এখানে তুমি কি বলো। শম্ভুনাথ সেনের উদ্দেশ্য ছিল এরকম যে তারা ওই ফ্যামিলি যাই হয়ে থাকুক, আমি যার কাছে মেয়েটি তুলে দিচ্ছি সে যদি তার ব্যক্তিত্ব বলে কিছু থাকে, তার যদি স্বাধীনতা বলে কিছু থাকে, সে তো এমএ পাস করা একটা ছেলে, তাহলে সে অবশ্যই প্রতিবাদ করবে, এই অন্যায়কে সে মেনে নেবে না। আর যদি সে প্রতিবাদ করে থাকে, যদি এই অন্যায়কে সে মেনে না নেয়, তাহলেই আমি আমার মেয়েকে এই ছেলের কাছেই বিয়ে দেব। এরকম একটি চিন্তাই সোমনাথ সেন মনে মনে ভেবেছিলেন। কিন্তু কি দেখা গেল এই অনুপমের মামা যখন এই স্বর্ণগুলা খুলে পরীক্ষা করা শুরু করে, তখন অনুপম এসে কিছু বলার আগেই তার মামা তাকে বলে যে ও কি বলবে, অনুপম কি বলবে। শোভনা সেন বলেন, বাবা অনুপম, তোমার মামা যেসব করতেছে তুমি কি বলো। তখন অনুপম কিছু বলার আগেই তার মামা বলে, ও কি বলবে, ও ছেলে মানুষ, ওর কিছু বলা নাই, বলার দরকার নেই। আমরা যেটা বলবো, আমরা যে কত কাজ করব সেটাই ও মেনে নেবে। এরকম সিদ্ধান্ত নেন যে না, এই দিব না, টাকা দিবে। তো এরকম এরকম পরিচয় দেন আহ অনুপমের মামা। তো যেটা বলতেছিলাম যে শম্ভুনাথ সেন এমনই একজন বিচক্ষণতার পরিচয় এখানে দিয়েছেন, সে বরযাত্রীদের কিছু বুঝতেই দেন নাই। সে কৌশলে খাইয়ে দাইয়ে, খাবার দাবার যখন শেষ হয়, এখানেও একটু কাহিনী আছে, আমি যখন গল্পটা পুরোটা তোমাদের শোনাবো তখন তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। সকল বরযাত্রীদের খাওয়ানোর পরে বলেন আপনারা এবার আসতে পারেন। তো তখন অদ্ভুত অনুপমের মামা, যাকে এখানে কিছু কাহিনী আছে, আমি গল্পটা যখন পুরোটা তোমাদের শোনাবো তখন তোমরা বুঝে নেবে, মন দিয়ে শুনবে। এটা শুনলে তোমাদের অনেক ভালো লাগবে। এটা গল্প সিনেমার মতো একটি কাহিনী। তো আজকে প্রায় 40 মিনিট হয়ে গেছে আমার ক্লাসের সময় শেষের দিকে। তো তোমরা বাসায় একটু দেখার চেষ্টা করবে, শব্দার্থগুলো দেখবে, পাঠ পরিচিতি কবি সম্পর্কে জানবে, শব্দার্থগুলো অবশ্যই মন দিয়ে পড়বে। এখান থেকে কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন থাকে, এগুলো তোমরা জানার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে আমি সম্পূর্ণ গল্পটি সুন্দর করে উপস্থাপন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোরা মনোযোগী হবে, অবশ্যই বাড়িতে এগুলা জানার চেষ্টা করবে এবং নিজেকে নিয়ে একটু সতর্ক থাকবে। আর করোনার যে সমস্যা, এটা কিন্তু এখন একটু ঝুঁকির মুখে। সকলেই ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।